ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল সাকসেস। আজ আলোচনা করতে চলেছি আইডিওর ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে। কদিন ধরেই মিসলেনিয়াসের ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে আলোচনা চলছিল, তারই মাঝে কেউ তোমরা আবদার করেছো যে আইডিওর ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে কিছু আলোচনা করার জন্য আর কি। তো আমি সেই আলোচনায় এসেছি। তবে একটা কথা কি, যে মিসলেনিয়াসের ইন্টারভিউয়ের পার্সোনালিটি টেস্ট বা আইডিওর ইন্টারভিউয়ের পার্সোনালিটি টেস্ট খুব যে ভিন্ন হবে তা নয়, একটু তফাৎ হবে ঠিকই, কিন্তু মূল ব্যাপারটাই হলো পার্সোনালিটি টেস্ট বা ব্যক্তিত্বের যে পরীক্ষা। তো সেই ব্যক্তিত্বের পরীক্ষার জন্য মূল ব্যাপারটা মানে আমরা আমাদের অনুভূতির যে বহিঃপ্রকাশ ঘটাই, আমাদের চিন্তাভাবনার যে বিহেভিয়ারিয়াল অ্যাটিটিউডগুলো প্রকাশ পায়, সেইগুলোই কিন্তু মূল ব্যাপার এই পিটিতে। আমাদের বিইং অনেস্ট আর টেকিং রেসপন্সিবিলিটি, এই দুটো গুণ খুব বেশি দরকার। এই দুটো গুণ পরীক্ষকরা যাচাই করতে চায় যে তার রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা কতখানি। দেখতে চায় তার ওপেননেস মানে কি না, মনের মুক্ত মন, মানে যে কেউ নিউ আইডিয়াসকে কতখানি অ্যাকসেপ্ট করতে পারছে, কতটা লার্ন করতে পারছে, তার লার্নিং ক্যাপাসিটি অফ নিউ থিংস, এটা হচ্ছে তার মাইন্ডের একটা ওপেননেস। তো এই ওপেননেস যদি না থাকে তাহলে কিন্তু সে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলবে কী করে। এটাই তো হচ্ছে আমাদের যুগের সবচেয়ে বেশি চাহিদা। আমরা যে যুগে বাস করছি সেই যুগের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে আমাদের যে অ্যাডাপ্টেবিলিটি, এই ক্যাপাসিটিটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি দরকার। এই ধরো যদি আমরা এই করোনা ভাইরাসের কথা ভাবি, আমরা কি এইভাবে গৃহবন্দী থাকতে অভ্যস্ত ছিলাম? কিন্তু আমাদেরকে মানিয়ে নিতে হচ্ছে, কষ্ট করেই মানাচ্ছি। আবার কেউ দেখা যাচ্ছে যে কষ্ট করে না, এটাকে একদম মানে ফুললি এবং প্রপারলি ইউটিলাইজও করছে। যারা ফুললি এবং প্রপারলি ইউটিলাইজ করছে, যারা ছটফট করে ব্যস্ত হয়ে পড়ছে না যে উফ কি দম বন্ধ করা অবস্থায় আছে। হ্যাঁ, যারা কাজের জন্য যাদের বিভিন্ন পরিস্থিতিতে বাইরে বেরোতে হয় তাদের ক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা, কিন্তু নর্মালি যারা ঘরে থাকে তারাও যদি এরকমভাবে ভাবতে থাকে যে ওহ দম বন্ধ হয়ে যাচ্ছে, এই পরিস্থিতিতে আমরা মানাবো কী করে, এই রকম ভাবনা চিন্তা যদি থাকে, তার মানে চেঞ্জিং সিচুয়েশনে আমাদের অ্যাডাপ্টেবিলিটি কোথায়, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা যে কর্মের জগতে যাব, সেই কর্মের জগতে গিয়ে বিভিন্ন অড সিচুয়েশন এসে হাজির হবে। সেইগুলোকে মোকাবিলা করার যেমন প্রয়োজন আছে, তার সঙ্গে মানিয়ে নেওয়ারও একটা ব্যাপার আছে। তো আইডিওর ইন্টারভিউয়ে সেই জন্যই বলছি যে এর পার্সোনালিটি টেস্ট বা পিটি মিসলেনিয়াসের থেকে যে খুব ভিন্ন হবে তা নয়। আমাদের কিছু কোয়েশ্চেন আসবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সম্পর্কে, কারণ আইডিও এই নামের সঙ্গেই রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। তো ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট ঘটাতে গেলে আমাকে ইন্ডাস্ট্রির কি কি রিকোয়ারমেন্ট আছে এই মুহূর্তে আমাদের দেশে, সেগুলো জানতে হবে। একটা জিনিস ভেবে দেখো যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কেউ যখন পোস্টিং পাচ্ছে, পোস্টিংটা সবসময়ই ব্লকে প্রথমেই হয়, ডিআইসিতে খুব কমই হয়। ডিআইসিতে হয় মানে সিনিয়র হয়ে যাওয়ার পর, সিনিয়র হয়ে গেলে ডিআইসিতে নেয়, তার আগে বিডিও অফিসে বা ব্লক ডেভেলপমেন্ট অফিসেই পোস্টিংটা হয়। ব্লক অফিসে যে সমস্ত এক্সটেনশন অফিসাররা মানে মিসলেনিয়াস সার্ভিস থেকে যাদের পোস্টিং, তাদের তো আমি বলেছিলাম যে বেশিরভাগ অফিসারদেরই পোস্টিং হবে বিডিও অফিসে, আর আইডিওরও পোস্টিং কিন্তু বিডিও অফিসেই। সবাই এক্সটেনশন অফিসার, সম্প্রসারণ আধিকারিক। বিডিও যে ডেভেলপমেন্টের কাজের সঙ্গে যুক্ত, সেই কাজগুলোকে একদম তৃণমূল স্তরে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই সমস্ত অফিসারদের উপর বর্তায় বলেই তারা হচ্ছে এক্সটেনশন অফিসার বা সম্প্রসারণ আধিকারিক
আইডিও একজন সম্প্রসারণ আধিকারিক, এভাবে মানে মিসলেনিয়াস সার্ভিসের যারা ব্লক অফিসে পোস্টিং হচ্ছে তারাও সব সম্প্রসারণ আধিকারিক। একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের যে কাজের ক্ষেত্র, আমাদের ইকোনমিতে 3টে সেক্টর আছে। সেই 3টে সেক্টর কি কি? একটা প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, একটা টারসিয়ারি সেক্টর। তোমরা এই স্লাইডটার দিকে একটু খেয়াল করো। স্লাইডটার দিকে খেয়াল করলে দেখতে পাবে এখানে দেখাচ্ছি যে আমাদের ইকোনমির যে 3টে সেক্টর, সেই 3টে সেক্টরে প্রাইমারি সেক্টর কি না, যেখানে এগ্রিকালচার, মাইনিং, ফিশিং অর্থাৎ প্রকৃতি থেকে মানুষজন কিছু রসদ সংগ্রহ করছে। প্রকৃতি থেকে যখন এক্সট্র্যাক্ট করছে, সেই এক্সট্রাকশানের জন্য যেসব মানুষজন যুক্ত, সে মাইনিং হোক, ফিশিং হোক, এগ্রিকালচার হোক, হান্টিং হোক, এগুলো সবই কিন্তু প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত। তারপর সেকেন্ডারি সেক্টর, যেটার সঙ্গে ম্যানুফ্যাকচারিং, প্রডিউসিং ফিনিশড গুড, ইউটিলিটিস, এইসব ব্যাপারগুলো আসছে। মানে প্রাইমারির পরে আসছে সেকেন্ডারি, মানে ও প্রাইমারির পরের স্টেজ। আর টারসিয়ারি ওর হচ্ছে থার্ড স্টেজ, যেখানে নানা রকম গুডস অ্যান্ড সার্ভিসেস দেওয়া হয় কাস্টমারদেরকে। সেগুলো রিটেলিং হতে পারে, ট্যুরিজম হতে পারে, ব্যাংকিং হতে পারে, এইসব আর কি। তো এই 3টে হচ্ছে আমাদের মূল সেক্টর ইকোনমির। এই সেক্টরগুলোতে যে মানুষজন যুক্ত আছে, তুমি যে জেলা থেকে ইন্টারভিউ দিতে যাবে, তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার জেলায় মানুষজন বা যেসব লোকজন বাস করছে, সেই পপুলেশনের কতজন লোক কোন কোন পেশার সঙ্গে যুক্ত আছে। মানে ধরো সার্ভিস সেক্টরে কতজন আছে, কৃষি সেক্টরে কতজন আছে, অকৃষির সঙ্গে কতজন যুক্ত আছে, এই রকম নানা রকম ক্ষেত্রে মানুষজনের ইনভলভমেন্ট, তার একটা পার্সেন্টেজ তোমাদের জেলাভিত্তিক থাকা দরকার। তাহলেই বুঝতে পারবে যে এই যে বিভিন্ন ক্ষেত্রে মানুষজন ইনভলভ আছে, সেই মানুষগুলোর কাজের নেচার কীরকম। তোমরা এটা নিশ্চয়ই জানো যে ইকোনমির পড়াশুনো করার সময় খেয়াল করেছো যে আমাদের দেশে প্রাইমারি সেক্টরের পর সেকেন্ডারি সেক্টরের যে আপগ্রেডেশন হওয়া দরকার ছিল, তারপরে সার্ভিস সেক্টর হওয়ার কথা ছিল। মানে স্টেজটা তো এইভাবেই প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি। মানে প্রথমে এগ্রিকালচার, ফিশিং, মাইনিং, তারপরে আসছে ম্যানুফ্যাকচারিং, আর তারপরে আসছে সার্ভিসটা হচ্ছে 3 নম্বর স্টেজে। কিন্তু আমাদের দেশে হয়েছে কি যে প্রাইমারি স্টেজের পর যেখানে বেশি লোকজনের ইনভলভমেন্ট, সেটা কিন্তু টারসিয়ারি সেক্টর। এরকমটা নর্মালি দেখা যায় না, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে হয়ে গেছে। তো সেই টারসিয়ারি সেক্টরে মানুষজন বেশি এসে গেছে। আমাদের গ্যাপটা পড়ে গেছে কোথায়? ইন্ডাস্ট্রি। আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট যেভাবে হওয়া উচিত ছিল, সেটা কিন্তু হয়নি। এই খামতিটা আমাদের মেটাবার জন্য আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে উদ্যোগ নেওয়া হয়েছিল। আলটিমেটলি সেটা কার্যকর হয়নি এবং এখনও পর্যন্ত শিল্পক্ষেত্রের ঘাটতিটা আমাদের চলছেই। তো এই যে আমাদের 3টে প্রাইমারি সেক্টর ছিল, তার মধ্যে সেকেন্ডারি সেক্টরটা অবহেলিত। আমাদের ইন্ডাস্ট্রি অফিসারের কাজ কি? এই সেকেন্ডারি সেক্টর যেখানে ম্যানুফ্যাকচারিং হবে, সেই ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস, এই দুটো ক্ষেত্রেই তার হচ্ছে ডিউটি। বর্তমানে যদিও কথা যখন এলো যে বিভিন্ন সেক্টর, আমাদের এই 3টে সেক্টরের বাইরেও কিন্তু অধুনা 2টো সেক্টর যুক্ত হয়ে গেছে। একটা হচ্ছে কোয়াটারনারি, যেখানে এডুকেশন, রিসার্চ, এই সমস্ত বিষয়গুলো থাকছে, নলেজের মানে চর্চা চলছে। আর একটা হচ্ছে কুইনারি সেক্টর, যেটা হচ্ছে টপ লেভেল ডিসিশন মেকিং হয়, সেটা ইন্ডাস্ট্রি হোক, কমার্স হোক, এডুকেশন হোক, এইগুলো। এবার আসছি আমাদের কালার ওয়ার্কার্স কি না, জামার যে কলার, সেই কলারের রং দেখে বোঝা যাবে যে সে কী কাজের সঙ্গে যুক্ত। এটা যদি হোয়াইট হয়, আমরা সবাই হোয়াইট কালার জব করতেই বেশি পছন্দ করি, তাই না? সরকারি অফিসের যে কাজ,
সেটা কি, মানে স্যালারিড প্রফেশনাল, যারা একটা নির্দিষ্ট মাইনে পায় তারা হচ্ছে হোয়াইট কালার জবের সঙ্গে যুক্ত। আর পিঙ্ক কালার জবের সঙ্গে যুক্ত যারা, তারা কি, গোলাপি রং, সেটা হচ্ছে যারা লো পেড, কম পয়সা পায়। তারা কারা জানো? লাইব্রেরিয়ান যারা, রিসেপশনিস্ট যারা, এরা খুব বেশি পয়সা পায় না, কিন্তু এরা হচ্ছে পিঙ্ক কালার জবের সঙ্গে যুক্ত। আর যারা হচ্ছে গোল্ড কালার কাজের সঙ্গে যুক্ত, তারা কি, তারা হচ্ছে হাইলি স্কিল্ড পারসন, ডক্টর, সায়েন্টিস্ট, লয়ার, এদের ইনকামও বেশি, তাদের হচ্ছে জামার কলারের এটা তো গোল্ড হতেই পারে। আর মানে ব্লু কালার কাদের না, ব্লু কালার হচ্ছে যারা ম্যানুয়াল লেবারের সঙ্গে যুক্ত, যাদের ঘন্টা ধরে এদের পেমেন্ট করা হয়, এই 4 ঘন্টা কাজ করেছো, ঠিক আছে তুমি এই পয়সা পাবে, এটা হচ্ছে ব্লু কালারের সঙ্গে। আর গ্রিন কালার না, যারা হচ্ছে অল্টারনেট এনার্জির সঙ্গে যুক্ত আছে, অল্টারনেট এনার্জি কাজের সঙ্গে যুক্ত আছে, যেমন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড, WWF, বা গ্রিন পে, সোলার প্যানেল, এইসব। গ্রে কালারের সঙ্গে, গ্রে কালার সেটা কি না, ওয়ার্কার্স বিয়ন্ড দ্য এজ অফ রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের পরও যারা কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে বলা হচ্ছে গ্রে কালার জব। আরও একটা আছে রেড কালার, যারা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে। তো এই গেল তোমার কালার ওয়ার্কার্সদের ব্যাপার। এবার আসছি আমাদের যে বিভিন্ন সেক্টরে লোকজন যুক্ত আছে, তাদের জিডিপিতে কন্ট্রিবিউশন কীরকম। আমাদের প্রাইমারি সেক্টর বলেছি আগেই যে এগ্রিকালচার, মাইনিং, ফিশিং, এই প্রাইমারি সেক্টরে আমাদের কত লোক যুক্ত আছে জানো? আমাদের টোটাল যারা কাজের সঙ্গে যুক্ত, তাদের 42.39%, টোটাল ওয়ার্কফোর্সের 42.39% হচ্ছে প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত। আর ওদের জিডিপিতে কন্ট্রিবিউশন কত? 17.32%। আর যারা সেকেন্ডারি সেক্টরে আছে, তাদের ওয়ার্কফোর্সের কত পার্সেন্ট? তারা হচ্ছে 25.57%। আর তারা জিডিপিতে কন্ট্রিবিউশন করছে কত? 29.02%। আর যারা টার্সিয়ারি বা সার্ভিস সেক্টরের সঙ্গে যুক্ত, সেই ওয়ার্কফোর্স হচ্ছে 32.04% টোটাল ওয়ার্কফোর্সের। আর জিডিপিতে তাদের কন্ট্রিবিউশন 53.66%। তার মানে বুঝতে পারছো তো যে জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন হওয়া কম হওয়ার কথা যেটা ছিল সার্ভিস সেক্টর, আমাদের দেশে সেটাই সবচেয়ে বেশি। আর এগ্রিকালচার যেটা প্রাইমারি সেক্টর, যেখানে অনেক বেশি লোক ইনভলভ আছে, সেখানে কিন্তু আমাদের জিডিপির কন্ট্রিবিউশন খুবই কম। আমাদের এই এলাকাগুলো আমাদের ডেভেলপমেন্টের জায়গা আর কি। আচ্ছা, এবার আসছি যে ইন্ডাস্ট্রি অফিসার কোথায় কাজ করবে। ইন্ডাস্ট্রি অফিসার ইন্ডাস্ট্রির জন্য কাজ করবে, কিন্তু সেই ইন্ডাস্ট্রিটা কী ইন্ডাস্ট্রি? যে কোনো ইন্ডাস্ট্রি কি না, এমএসএমই কি না, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ। 3টে ক্ষেত্র, একটা মাইক্রো মানে অতি ক্ষুদ্র, স্মল ক্ষুদ্র, আর মিডিয়াম মাঝারি। যদি হেভি ইন্ডাস্ট্রি হয়, ইন্ডাস্ট্রি অফিসারের কোনো ফাংশন নেই। ইন্ডাস্ট্রি অফিসারকে হেভি ইন্ডাস্ট্রির জন্য কোনো রকম কাজ করতে হবে না, তাকে শুধুমাত্র এমএসএমই অর্থাৎ MSM, মাইক্রো, স্মল, মিডিয়াম, এই সাইজের যে ইন্ডাস্ট্রিগুলো, তারই ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে। এখন এইগুলো সম্বন্ধে একটু আইডিয়া থাকা দরকার যে মাইক্রো বললে কি বুঝবো, স্মল বললেই বা কী বুঝবো, বা মিডিয়াম বললে কি বুঝবো। আমরা যে এন্টারপ্রাইজের কথা বলছি, যে উদ্যোগের কথা বলছি, এখন আমাদের প্রধানমন্ত্রী ভারত নির্মাণ উদ্যোগের জন্য বলছেন যে তোমরা সব স্টার্ট আপ বিজনেস শুরু করো। তো সেই স্টার্ট আপ বিজনেসগুলো সবই এই MSM-এর মধ্যেই আসছে। MSM-এর মধ্যে এই যে মাইক্রো মানে অতি ক্ষুদ্র ইনভেস্টমেন্টটা হচ্ছে কোথায় না, 2006-এর যে MSME অ্যাক্ট ছিল, 2006-এর MSME অ্যাক্ট অনুযায়ী সার্ভিস সেক্টরে ইনভেস্টমেন্ট যদি তোমার 10 লাখ টাকা পর্যন্ত হয়, তাকে বলা হবে মাইক্রো। এর আবার দুটো ভাগ ছিল, দুটোই ভাগ, একটা হচ্ছে সার্ভিস আর একটা ম্যানুফ্যাকচারিং। প্রাইমারি ব্যাপারটা তো বাদ, আমাদের তো 3টে সেক্টর বলেছি আগে। 3টে সেক্টরের মধ্যে প্রাইমারি হচ্ছে তোমার এগ্রিকালচার, ফিশিং বা মাইনিং,
আর তারপর হচ্ছে তোমার সেকেন্ডারি আর টারসিয়ারিতে আসছে ম্যানুফ্যাকচারিং আর সার্ভিস। তো এবার সার্ভিসের ক্ষেত্রে বলা হচ্ছে কি যে 10 লাখ টাকা পর্যন্ত তুমি যদি ইনভেস্টমেন্ট করো তাহলে এটাকে মাইক্রো ধরা হবে, আর ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যদি 25 লাখ পর্যন্ত ইনভেস্টমেন্ট করো ওটাকে তাহলে মাইক্রো ধরা হবে। তাহলে মাইক্রোকে দুভাগে দেখা হচ্ছে, একটা হচ্ছে সার্ভিস, একটা ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিংয়ের জন্য 25 লাখ পর্যন্ত আর সার্ভিসের জন্য 10 লাখ পর্যন্ত যদি ইনভেস্টমেন্ট হয় সেটাকে বলা হবে মাইক্রো ফিন্যান্স বা মাইক্রো এন্টারপ্রাইজ, মাইক্রো উদ্যোগ, অতি ক্ষুদ্র উদ্যোগ। স্মল কোনটা ছিল? স্মল হচ্ছে যে ইনভেস্টমেন্ট যদি 10 লাখের ওপরে, মানে সার্ভিস সেক্টরে 10 লাখের ওপরে হয়, 10 লাখ থেকে 2 কোটি পর্যন্ত যদি হয়, আর ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে যদি 25 লাখ থেকে 5 কোটি পর্যন্ত হয় তাহলে সেটাকে স্মল এন্টারপ্রাইজ বলা হবে। আর মিডিয়ামের ক্ষেত্রে যদি ইনভেস্টমেন্টটা সার্ভিসের ক্ষেত্রে 2 কোটি থেকে 5 কোটি পর্যন্ত হয় আর ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে 5 কোটি থেকে 10 কোটি পর্যন্ত হয় তাহলে সেটাকে বলা হবে মিডিয়াম এন্টারপ্রাইজ বা মাঝারি উদ্যোগ। কিন্তু এই যে করোনার আবহে কি হলো না, আমাদের শিল্পক্ষেত্র একদম মার খেয়ে গেল, অর্থনীতি অধোগামী হয়ে গেল। এই অবস্থায় বড় বড় ইন্ডাস্ট্রির দিকে নজর না দিয়ে আমাদের এমএসএমের দিকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে। সেই জন্যই তোমাদেরকে এটা জানতে হবে, এটাকে আমি গুরুত্ব দিচ্ছি এই কারণেই যে আমাদের 14/5/2020 অর্থাৎ গত মে মাসের 14 তারিখে শিল্পের পুনরুজ্জীবনের জন্য বা শিল্পক্ষেত্রে যাতে ইনভেস্টমেন্ট বাড়ে তার জন্য এমএসএমইতে এই যে ইনভেস্টমেন্ট সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, রিভাইজ করা হয়েছে। রিভাইজ করে কি করা হয়েছে, এখন আর সার্ভিস আর ম্যানুফ্যাকচারিংকে আলাদা করে দেখা হচ্ছে না। এখন শুধু একটাই কথা যে মাইক্রো, তোমার ইনভেস্টমেন্ট যদি 1 কোটি পর্যন্ত হয় সেটা মাইক্রো, ইনভেস্টমেন্ট যদি 1 কোটির ওপর এবং 10 কোটি পর্যন্ত হয় তাহলে সেটা স্মল, আর ইনভেস্টমেন্ট যদি 10 কোটির ওপর থেকে 20 কোটি পর্যন্ত হয় তাহলে সেটা মিডিয়াম। এটা রিভাইজ হয়ে গেছে আমাদের এই 2020 14ই মে থেকে এবং সেভাবেই চলছে। এর উদ্দেশ্যটা কি বলো তো? কারণ এমএসএমই সেক্টরে লোন দেওয়ার কিছু সুযোগ আছে, কর ছাড়ের কিছু ব্যাপার আছে। এই বিষয়গুলো যদি এই রকম যে একটা সিলিং ছিল যে মাইক্রোর ক্ষেত্রে ম্যাক্সিমাম 25, স্মলের ক্ষেত্রে ম্যাক্সিমাম 5, মিডিয়ামের ক্ষেত্রে ম্যাক্সিমাম 10 কোটি ছিল, এই ছিল। কিন্তু সিলিংটা বাড়িয়ে দেওয়ার ফলে দেখা যাবে অনেক বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে, লোকের কর্মসংস্থান হচ্ছে, প্রোডাকশান বাড়বে। এই উদ্দেশ্য নিয়েই এটাকে রিভাইজ করা হয়েছে। হ্যাঁ, এর সঙ্গে একটা জিনিস করা হয়েছে অবশ্য, টার্নওভার। টার্নওভার জিনিসটা তোমরা নিশ্চয়ই জানো। টার্নওভার হচ্ছে সেল, যে কেউ ধরো মানে ম্যানুফ্যাকচার করছে বা সার্ভিস দিচ্ছে, 1 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেছে, যেটা মাইক্রোর ক্ষেত্রে 1 কোটি বিনিয়োগ করলো, কিন্তু তার সেল একটা নির্দিষ্ট সময়ে তার সেলটা হচ্ছে 5 কোটি, মানে ইয়ারলি সেল ধরো 5 কোটির কম। যদি ওই ইনভেস্টমেন্ট হলো 1 কোটি পর্যন্ত, তার টার্নওভার যদি 5 কোটির কম হয় তাহলে সেটা মাইক্রো। ইনভেস্টমেন্ট যদি 10 কোটি পর্যন্ত হয়, টার্নওভার 50 কোটির কম হয় তাহলে সেটা স্মল। আর যদি 20 কোটি পর্যন্ত ইনভেস্টমেন্ট হয় আর টার্নওভার যদি 100 কোটির কম হয় তাহলে সেটা মিডিয়াম। তো এই হলো তোমার মাইক্রো, স্মল, মিডিয়াম সাইজের যে এন্টারপ্রাইজ। ইন্ডাস্ট্রি অফিসার কিন্তু এই ক্ষেত্রগুলোতে কাজ করবে, যার জন্য তোমার এইগুলো নিয়ে যদি প্রশ্ন হয় যে মাইক্রোটা রিভাইজ হয়ে কি হয়েছে বা স্মল রিভাইজ হয়ে কি হয়েছে বা আগে কি ছিল এখন কি হয়েছে, টার্নওভারের ব্যাপারটা আগে ছিল না, এইগুলো তোমরা স্লাইডটা একটু দেখে নাও, দেখে নিলে বুঝতে পারবে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে মুদ্রা যোজনা। মুদ্রা যোজনাটা কিসের জন্য বলো তো? মুদ্রা যোজনা হচ্ছে যে এই প্রোপ্রাইটারশিপ বা পার্টনারশিপ বিজনেসে কিছু লোন দেওয়া হবে। সেই লোনটা সুবিধে মতো সময়ে তোমরা
মানে শোধ করতে পারবে, মানে উদ্যোগপতিরা, তোমরা মানে এখানে উদ্যোগপতিরা আর কি। তো সেই উদ্যোগগুলোকে আবার 3টে ভাগ করা হয়েছে। আমাদের ওখানে ইনভেস্টমেন্টকে যেমন 3টে ভাগ করা ছিল, একটা মাইক্রো, একটা স্মল, একটা মিডিয়াম। এখানে যে লোন দেওয়ার ব্যাপারটা তাকেও 3টে ভাগ করা হয়েছে। যে প্রথমে একটা ছোট রকম কোনো উদ্যোগ নিল, সেই উদ্যোগের জন্য যে লোন দেওয়া হবে সেই লোনটাকে বলা হচ্ছে শিশু লোন। মুদ্রার যে 3 ধরনের লোন, তার একটা লোন হচ্ছে শিশু লোন। সেই লোনটা 50,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। আর কিশোর লোন যাতে 50,000-এর বেশি কিন্তু 5 লাখের বেশি নয়, 5 লাখ পর্যন্ত। আর তরুণ লোন যেটা, সেটা হচ্ছে 5 লাখের বেশি কিন্তু 10 লাখের কম। তাহলে এই হচ্ছে এই 3টে লোনের ব্যাপার। এই লোনগুলোর জন্য যে টাকা পয়সা সেটা আসছে কোত্থেকে? সেটা আসছে থেকে, সিডবি থেকে। সিডবি কি? SIDBI। সিডবি হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা 1990-এর 2রা এপ্রিল থেকে পার্লামেন্টের একটা অ্যাক্ট অনুযায়ী যেটা চালু হয়েছে আর কি। তো সেই সিডবির যারা শেয়ার হোল্ডার, তারা হচ্ছে বেশিরভাগ শেয়ারটাই হচ্ছে SBI-এর, তার হচ্ছে 16.73% আছে। তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মানে শেয়ার হোল্ডার আছে, তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার শেয়ার হোল্ডার আছে, LIC অফ ইন্ডিয়াও এরাও শেয়ার হোল্ডার। তো আমাদের এই মুদ্রা যোজনায় যে উদ্যোগগুলো আছে, সেই উদ্যোগগুলো কি জানো? সেগুলো হচ্ছে স্মল ম্যানুফ্যাকচারিং ইউনিটস হতে পারে, শপকিপার্স হতে পারে, ফ্রুট ভেজিটেবল সেলার্স হতে পারে, হেয়ার কাটিং সেলুন হতে পারে, বিউটি পার্লার হতে পারে, ট্রান্সপোর্টার হতে পারে, ট্রাক অপারেটার্স হতে পারে, হকার্স, কোঅপারেটিভস, স্মল আর্টিসানস, ফুড প্রসেসার, সেলফ হেল্প গ্রুপ, প্রফেশনাল, এইসব আর কি। এইসব ক্ষেত্রে এইসব লোন দেওয়ার ব্যবস্থা আছে। তো এই হচ্ছে মোটামুটি এই যে ক্ষেত্রগুলো, ইন্ডাস্ট্রির এই জিনিসগুলো সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া রাখা দরকার আছে। সেইগুলো আমার মনে হয় ইন্ডাস্ট্রি আইডিওর যে ইন্টারভিউ, তার জন্য কাজে লাগতে পারে। আর এই প্রসঙ্গে তোমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই সম্বন্ধে একটু আইডিয়া রাখতে হবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কী বলো তো? সেটা হচ্ছে যে আমাদের জনসংখ্যার যে অংশটা কর্মী, যারা ওয়ার্কফোর্স, মানে 15 থেকে 59, এটাকে আবার অবশ্য ক্ষেত্রবিশেষে 64 পর্যন্ত ধরা হয়। যে 15 বছর বয়স থেকে 64 বছর বয়স, আবার কেউ কেউ ভাগ করে 15 থেকে 59। যাই হোক, মোটামুটি ওই 59 আর 64 এর মধ্যেই আর কি। 15 থেকে এই বয়সের মধ্যে যে এজ গ্রুপ, তারা হচ্ছে ওয়ার্কিং এজ গ্রুপ। এই এজ গ্রুপটা যাদের বেশি, মানে নন ওয়ার্কিং এজ গ্রুপের থেকে, তাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। তো সেটা এখন আমাদের যে ওয়ার্কফোর্স, সেটা এখন কত জানো? সেটা হচ্ছে আমাদের টোটাল পপুলেশনের 62.5% আমাদের হচ্ছে ওই ওয়ার্কিং এজে আছে। তার মানে আমাদের এই যে বিপুল শক্তি আছে, এই শক্তিটাকে যদি স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আমরা উন্নতি ঘটাতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক বিকাশের একটা দারুণ সম্ভাবনা। এবং সমীক্ষা বলছে 2036 সালের মধ্যে আমাদের এই যে ওয়ার্কফোর্স যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা, এটা আমাদের ম্যাক্সিমাম হয়ে যাবে, হয়ে গিয়ে এটা 65% পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই ছিল মোটামুটি আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো তোমাদেরকে দেওয়ার কথা ভেবেছিলাম। তোমরা আরও ভাবনা চিন্তা করো, ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু তথ্য, তোমার জেলা সম্বন্ধে খোঁজ নাও, জেলার কোথায় কি আছে। কিছু কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে দিও, যদি সুযোগ হয় আমি পরে নিয়ে কিছু আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।